সংজ্ঞাটা লিখব। অ্যাসিড কি জিনিস অ্যাসিডের সংজ্ঞাটা লিখব। লেখেন হচ্ছে যে সকল যৌগ, অ্যাসিডের সংজ্ঞা অ্যাসিড কি, যে সকল যৌগ জলীয় দ্রবণে H+ আয়ন ত্যাগ করে। তাহলে যে সকল যৌগ জলীয় দ্রবণে H+ আয়ন মানে হাইড্রোজেন আয়ন ত্যাগ করে, যে সকল যৌগ জলীয় দ্রবণে H+ আয়ন ত্যাগ করে তাদেরকে অম্ল বা হচ্ছে অ্যাসিড বলে। বাংলা শব্দ হচ্ছে অম্ল, ইংরেজি শব্দ হচ্ছে অ্যাসিড। বাট আমরা অম্লের চাইতে অ্যাসিডটাকে বেশি চিনি, তাই না? মাঝে মাঝে অম্ল চিনি অথবা চিনি না, এতে বিষয়। অ্যাসিড এবং অম্ল একই জিনিস, খালি টার্মটা হচ্ছে আলাদা বাংলায় এবং হচ্ছে ইংরেজি। তো অ্যাসিড শব্দটাই আমাদের কাছে বেশি পরিচিত অম্ল শব্দের চাইতে। তো যে যৌগগুলোই হচ্ছে জলীয় দ্রবণে H+ আয়ন ত্যাগ করবে তাদেরকে আমরা কি বলবো? অম্ল। এটা কিন্তু বিজ্ঞানী আর্হেনিয়াসের মতবাদ, যদিও অ্যাসিড খাট তত্ত্ব আমরা পরিপূর্ণভাবে দিই নাই, এটা হচ্ছে বিজ্ঞানী আর্হেনিয়াসের মতবাদ অনুসারে এটা বলা হচ্ছে। তো আমরা এখন কি করব, মূলত একটা বিক্রিয়া দেখব। যেমন ধরুন HCl, তো HCl একটা যে অ্যাসিড কিনা এটা বুঝবো কিভাবে? তো HCl একটা অ্যাসিড বোঝার জন্য আমরা হচ্ছে বলছি এটা হচ্ছে AQ মানে কি বলেন তো? আচ্ছা, এরকম করে না দিয়ে আমরা একটা কাজ করছি, HCl দেওয়া হচ্ছে, যোগ দিয়ে পানি লেখেন অথবা এরোর ওপর পানি দেন, কোনো সমস্যা নেই। পানির সাথে বিক্রিয়া করবে না, বাট পানিতে গিয়ে জলীয় মাধ্যমে এরা হচ্ছে হাইড্রোজেন আয়ন ত্যাগ করবে, H+ আয়ন ত্যাগ করবে। ত্যাগ করলে হবে H+, AQ হবে, আর Cl - AQ হবে। এই দেখেন এখানে এই অ্যাসিডটা কি করছে? হাইড্রোজেন আয়ন ত্যাগ করছে। তাহলে এই সিএলটা পানি এখানে হাইড্রোজেন আয়ন ত্যাগ করছে, ত্যাগ করে হচ্ছে H+ আর Cl কি হচ্ছে? মাইনাস হচ্ছে। যারাই জলীয় দ্রবণে এরকম হাইড্রোজেন আয়ন ত্যাগ করতে পারবে তাদেরকে আমরা অ্যাসিড বলবো। তুমি যদি এখানে সালফিউরিক অ্যাসিড নাও, H2SO4 সালফিউরিক অ্যাসিড, আমরা যদি অ্যারোদে না দিই, এখানে যোগ পানি লিখি, সবাই খেয়াল করে, যোগ দিয়ে যদি পানি লিখি তাহলে ভাবেন না যে যোগ আছে মানে বিক্রিয়া করবে। আসলে অ্যাসিড পানির সাথে বিক্রিয়া করবে না, বরং পানিতে কি হবে? ভেঙে যাবে বা দ্রবণীয় হবে। তো যখন ভেঙে যাচ্ছে তখন উৎপন্ন করছে হচ্ছে H+, AQ হবে অ্যাকোয়াস মানে জলীয় মাধ্যমে আছে, আর SO4 2- হচ্ছে সালফেট, এটা হচ্ছে AQ হবে। হ্যাঁ, ব্যালেন্স করতে চাইলে সামনে 2 দেওয়া হবে। তাহলে এই সালফিউরিক অ্যাসিড পানির সাথে মানে পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোজেন আয়ন তৈরি করছে। আর যারাই হচ্ছে এরকম পানিতে হাইড্রোজেন আয়ন ত্যাগ করতে পারবে, দ্রবীভূত হচ্ছে মানে ত্যাগ করছে, ভেঙে যাচ্ছে, যারাই হচ্ছে হাইড্রোজেন আয়ন ত্যাগ করবে তাদেরকে আমরা কি বলবো? অ্যাসিড বলবো। আচ্ছা, এবার দেখো হচ্ছে HNO3 নাইট্রিক অ্যাসিড। এটাও যদি আমি হচ্ছে দেখো প্লাস না দিয়ে যদি এরোর ওপর পানি দিই তাতে কোনো সমস্যা নেই। অনেক সময় এরকম বিব্রতকর পরিস্থিতির মধ্যে আমরা পড়তে পারি, যে হচ্ছে কখনো দেখবে এরোর ওপর পানি দিয়েছি, কখনো হচ্ছে যোগ দিয়ে পানি দিয়েছি। এটা কিন্তু টেনশন করার কোনো দরকার নেই। যোগ দিয়ে অথবা এরোর ওপর পানি দিয়ে বিষয়টা কিন্তু একই রকমই বোঝায়, কারণ পানির সাথে তারা বিক্রিয়া করছে না। তো পানির সাথে বিক্রিয়া করবে না, কি করবে? পানিতে যোগটা হচ্ছে দ্রবণীয় হবে। এই নাইট্রিক অ্যাসিডটা ভেঙে গেছে, ভেঙে উৎপন্ন করছে H+, AQ আর NO3-, এটা হচ্ছে AQ। আমরা এরকম করে লিখতে পারি যে তিনটি অ্যাসিড লেগেছে, তিনটাই কিন্তু শক্তিশালী অ্যাসিড। হ্যাঁ, তাহলে একটা হচ্ছে HCl, একটা সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। তো এরা হচ্ছে প্রত্যেককে জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন ত্যাগ করে। তো ত্যাগ যখন করবে তাদেরকে আমরা কি বলছি? অ্যাসিড। এখন আমরা তো নর্মালি অ্যাসিড নাম সংকেত জানি, কিন্তু গবেষণা করার সময় সায়েন্টিস্টরা দেখেছে যারা হাইড্রোজেন আয়ন ত্যাগ করে তাদেরকে অ্যাসিড বলে। এবং যদি হাইড্রোজেন আয়ন ত্যাগ না করে তাহলে কি অ্যাসিড হবে না? হবে। তারও ব্যাখ্যা অন্য বিজ্ঞানী দিয়েছে। আমরা শুধু পড়ছি হচ্ছে আর্হেনিয়াসের মতবাদ। এখানে অ্যাসিড নিয়ে 3 জন বিজ্ঞানী 3 তত্ত্ব আছে। একটা আর্হেনিয়াসের মতবাদ, একটা ব্রনস্টেড-লাউরির মতবাদ, একটা হচ্ছে লুইস মতবাদ। এই ব্রনস্টেড-লাউরি বা লুইস মতবাদ আমাদের সিলেবাসে নাই, কিন্তু বেসিক ভালো করবার জন্য আমরা দুটো পড়াই দিই, কিন্তু আপাতত পড়াবো না। আমরা শুধু আর্হেনিয়াসের মতবাদের মধ্যে সীমাবদ্ধ থাকবো। তো যারাই হাইড্রোজেন আয়ন ত্যাগ করে তাদেরকে আমরা অ্যাসিড বলছি। এখন প্রশ্ন হচ্ছে, সকল যৌগ কি একই পরিমাণে হাইড্রোজেন আয়ন ত্যাগ করতে পারবে? না। তাহলে কিছু কিছু যৌগ আছে মানে অ্যাসিড আছে যারা অনেক বেশি হাইড্রোজেন আয়ন ত্যাগ করার ক্ষমতা রাখে, দ্রুত বিয়োজিত হয়ে যায়, সেগুলোকে আমরা বলবো হচ্ছে সবল অ্যাসিড বা শক্তিশালী অ্যাসিড। আর যারা হচ্ছে কম পরিমাণ হাইড্রোজেন আয়ন ত্যাগ করতে পারে অথবা খুব দ্রুত নয় স্লো হাইড্রোজেন আয়ন ত্যাগ করছে তাদেরকে আমরা বলবো হচ্ছে দুর্বল অ্যাসিড। তাহলে অ্যাসিড আবার কয় প্রকার? হচ্ছে 2 প্রকার। সেটা ডিপেন্ড করছে কার উপর?
হাইড্রোজেন আয়ন ত্যাগের ওপর। হাইড্রোজেন আয়ন যদি বেশি পরিমাণ ত্যাগ করে তাহলে আমরা স্বাভাবিকভাবে হচ্ছে তীব্র অ্যাসিড বা সবল অ্যাসিড বলবো, আর যদি কম পরিমাণ ত্যাগ করে দুর্বল অ্যাসিড। আর এটাকে আমরা সংজ্ঞা বলি এরকম করে, যারা হচ্ছে যে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, যে অ্যাসিডগুলো সম্পূর্ণরূপে বিয়োজিত হয় তাদেরকে আমরা তীব্র অ্যাসিড বলবো, আর যারা হচ্ছে অল্প পরিমাণ বিয়োজিত হয় তাদেরকে আমরা কি বলবো, দুর্বল অ্যাসিড বলবো। তাহলে সম্পূর্ণ একটা বিষয় আছে, সম্পূর্ণ একটা বিষয়, অল্প পরিমাণ একটা বিষয়। তাই যাই হোক, আমরা অ্যাসিডের এই সংজ্ঞাটা বলছি কি আপাতত, অ্যাসিডের বৈশিষ্ট্য নিয়ে কথা হবে, অ্যাসিডের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা নিয়ে কথা হবে। সংজ্ঞাটা বলছি তো এর বেশি আপাতত লাগছে না। যারাই হাইড্রোজেন আয়ন ত্যাগ করবে তাদেরকে আমরা কি বলি, অ্যাসিড বলছি। অ্যাসিড স্বাভাবিকভাবে হাইড্রোজেন আয়ন ত্যাগ করবে, হাইড্রোজেন আয়ন ত্যাগের ওপর ভিত্তি করে বা তাদের ভাঙ্গার ওপর ভিত্তি করে। এটা দুই প্রকার। যদি বেশি পরিমাণ হাইড্রোজেন আয়ন তৈরি করার ক্ষমতা রাখে, বেশি পরিমাণ হাইড্রোজেন তৈরি করবে, তাদেরকে আমরা হচ্ছে কি বলবো, তীব্র অ্যাসিড। আর যদি অল্প পরিমাণ হাইড্রোজেন আয়ন দেয়, খুব কম দেয়, তাহলে হচ্ছে কি, অল্প পরিমাণ কখন দিবে, যে যখন অল্প ভাঙবে, কম বিয়োজিত হবে, তাহলে তো সেটা দুর্বল অ্যাসিড হবে, তাই না? আচ্ছা, এখন আমরা একটা কাজ করতে পারি, এই তিনটাই সবল অ্যাসিড লিখেছি, তো আমরা দুর্বল অ্যাসিড কীভাবে বুঝবো? H2CO3 কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিড দুর্বল অ্যাসিড। দুর্বল অ্যাসিড হলে উভমুখী চিহ্ন দিতে হয়। তো এটাও যদি পানির উপস্থিতিতে নেওয়া হয় তাহলে এটাও হয়তো পানিতে হাইড্রোজেন আয়ন ত্যাগ করবে। আচ্ছা, AQ হবে, যোগ হবে CO3 2-, ভাঙা তো বোঝেন মোটামুটি, এই ব্যালেন্স করলে 2 হবে। তো এটার দুর্বল অ্যাসিড। আর দুর্বল অ্যাসিড কেনার জন্য আমরা হচ্ছে উভমুখী চিহ্ন ইউজ করেছি। আর একটা কথা মনে রাখবেন, একটা টেকনিক এখানে আছে, এই সি যুক্ত যত যৌগ আছে, মানে কার্বন যুক্ত যতই অ্যাসিড পাবেন, সমস্ত অ্যাসিডই হচ্ছে দুর্বল অ্যাসিড। এবং যত জৈব অ্যাসিড আছে, জৈব অ্যাসিড কি চেনেন? CH3COOH। জৈব অ্যাসিড আমরা অর্গানিক কেমিস্ট্রি যখন পড়াবো 10ম 11তম অধ্যায় তখন বুঝবেন। তারপর বলে রাখি COOH আছে, COOH আছে, এই ধরনের অ্যাসিডকে আমরা বলে থাকি হচ্ছে জৈব অ্যাসিড। আর সকল জৈব অ্যাসিড হচ্ছে দুর্বল, যেমন হচ্ছে সাইট্রিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড, ট্যানিক অ্যাসিড। অর্থাৎ যে অ্যাসিডগুলো আমরা হচ্ছে বিভিন্ন খাদ্যদ্রব্যের মধ্য থেকে আমরা খেয়ে থাকি, জৈবিক চাহিদা পূরণের জন্য আমাদের এই অ্যাসিডগুলো প্রয়োজন রয়েছে, বাট এগুলো দুর্বল অ্যাসিড। বাট সবল অ্যাসিড কিন্তু আমরা খাই না। সবল অ্যাসিড আমাদের পাকস্থলীতে এই অ্যাসিডটা শুধু নিঃসরণ হয়, শক্তিশালী অ্যাসিড। আমরা তিনটে শক্তিশালী বলছি, এগুলো দুর্বল। কার্বনিক অ্যাসিডটা দুর্বল অ্যাসিড। আমি টেকনিক বলছি যে কার্বন যুক্ত, মানে কার্বন আছে, যেমন কার্বনিক অ্যাসিডের মধ্যে কার্বন আছে। কার্বন ছাড়া যে দুর্বল অ্যাসিড নাই তা কিন্তু নয়, কিন্তু কার্বন থাকলে সেই অ্যাসিডটা কী হবে, দুর্বলই হবে, বুঝছেন? তো কার্বনিক অ্যাসিডকে যদি আমি ভাঙি তাহলে তৈরি করবে কি, CH3, C+, এটাও AQ হবে, যোগ হচ্ছে H+, এটাও AQ হবে। এটাও দুর্বল অ্যাসিড, এবং এতটাই দুর্বল যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমরা 1000টি ইথানোয়িক অ্যাসিড নেই, এর নাম কিন্তু ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড, ভিনেগারে থাকে এটা ইথানোয়িক অ্যাসিড। এই ইথানোয়িক অ্যাসিড যদি 1000টা নেই, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মাত্র 4টা ইথানোয়িক অ্যাসিড অনুবিয়োজিত হয়, আর 996টা ইথানোয়িক অ্যাসিড অবিয়োজিত থাকে, বিয়োজিত হয় না ওই টেম্পারেচারে। তার মানে কতটা দুর্বল চিন্তা করছেন? বিয়োজন হলেই কিন্তু তার অ্যাসিড ধর্ম প্রকাশ পাবে, বিয়োজন না হলে কিন্তু অ্যাসিড ধর্ম প্রকাশ পাবে না। তো 1000টি ইথানোয়িক অ্যাসিড যদি নেই, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মাত্র 4টা ইথানোয়িক অ্যাসিড কী হয়, বিয়োজিত হয়, আর 996টি ইথানোয়িক অ্যাসিড অবিয়োজিত অবস্থায় থেকে যায়। তো এই তথ্যটা মাথায় রাখবেন, MCQতে আসে। এগুলো হচ্ছে দুর্বল অ্যাসিড। আর দুর্বল অ্যাসিড লেখার সময় আমরা উভমুখী চিহ্ন ইউজ করব, আর সবল অ্যাসিড বোঝানোর জন্য একমুখী চিহ্ন ব্যবহার করব। ওদেরকে বোঝা গেছে বিষয়টা? আপাতত এই পর্যন্ত বুঝছি তো? অবশ্যই একটু ভালো করে দেখেন, মোটামুটি যেটুকু লাগবে সেই আলোচনাগুলো করা হবে। আর অ্যাসিড দুর্বল এবং সবল হয় কিসের উপর ভিত্তি করে? তার ভাঙ্গার উপর ভিত্তি করে। যে যৌগটা সম্পূর্ণভাবে বিয়োজিত হচ্ছে, তার হাইড্রোজেন আয়নটা বেশি তৈরি হচ্ছে, সুতরাং সেটা সবল অ্যাসিড। আর যে যৌগটা আংশিক বিয়োজিত হচ্ছে, অল্প পরিমাণ বিয়োজিত হচ্ছে, হাইড্রোজেন আয়নও তখন কম তৈরি হচ্ছে, তখন সেই অ্যাসিডকে আমরা কি বলবো? দুর্বল অ্যাসিড। কথা বোঝা গেছে? এবং এই অ্যাসিড দুর্বল হোক আর সবল হোক, আর দুটো ফর্মেশন পাওয়া যায়, একটা হচ্ছে লঘু, একটা হচ্ছে কি গাঢ়। লঘু আর গাঢ়টা কি? লঘু এবং গাঢ় সেটা কিন্তু দুর্বল বা সবলের সাথে সম্পর্কিত নয়। হাইড্রোজেন আয়ন ত্যাগের ওপর ভিত্তি করে বা যৌগটাকে দ্রবীভূত হওয়ার ভিত্তি করে
বিয়োজিত হওয়ার উপর ভিত্তি করে আমরা সবল এবং দুর্বল বলছি। যারা সম্পূর্ণভাবে বিয়োজিত হবে অর্থাৎ বেশি পরিমাণ হাইড্রোজেন তৈরি করবে তাদেরকে আমরা সবল অ্যাসিড বলবো। এই সবল অ্যাসিডের সংখ্যা খুব বেশি তাও বলবো না, আমরা কয়েকটা জানলে আপাতত আমাদের সিলেবাসে চলবে। যেমন নাইট্রিক অ্যাসিড বলছি, HCl বলছি, সালফিউরিক অ্যাসিড বলছি, সাথে পারক্লোরিক অ্যাসিড আছে, এবং হাইড্রোজেন হ্যালাজের যে যৌগগুলো আছে অর্থাৎ HCl, HBr, HI এগুলো সবগুলো সবল অ্যাসিড। আমরা সবল অ্যাসিড অত শত আপাতত যদি না জানি, মানে এর ওপর পুরো একটা ক্লাসে আমরা একটা সময় নিব, আপাতত 3টা জানি রাখি, অসুবিধা হবে না আপনার বই অনুসারে। দুর্বল অ্যাসিড এই যে কার্বনিক অ্যাসিড, তারপর হচ্ছে ইথানোয়িক অ্যাসিড এবং জৈব অ্যাসিড যত আছে, যত জৈব অ্যাসিড পাবেন সমস্ত জৈব অ্যাসিড হচ্ছে দুর্বল অ্যাসিড। আর অজৈব অ্যাসিডের চাইতে জৈব অ্যাসিডের সংখ্যা কিন্তু বেশি। তার মানে বোঝা যাচ্ছে দুর্বল অ্যাসিডের সংখ্যাই সবল অ্যাসিডের তুলনায় বেশি। আচ্ছা, এখন যেটা বলছিলাম যে দুর্বল আর সবল হোক, লঘু এবং গাঢ় এই দুটো ফর্মেশনে পাওয়া যায়। যদি অ্যাসিডের মধ্যে অ্যাসিডের তুলনায় পানির পরিমাণই বেশি থাকে তাহলে সেই অ্যাসিডকে আমরা বলবো হচ্ছে মানে লঘু অ্যাসিড। লঘু ডাইলুয়েট মানে পানি দিয়ে বেশি পরিমাণ পানি দেওয়া হয়েছে। আর যদি পানির তুলনায় অ্যাসিডের পরিমাণই বেশি থাকে তখন সেই অ্যাসিডকে আমরা বলবো হচ্ছে গাঢ় অ্যাসিড। ওটাকে বোঝা গেছে? তাহলে অ্যাসিডের পরিমাণ বেশি থাকলে পানির পরিমাণ কম আছে অনুপাতে, তাহলে সেটাকে আমরা বলবো গাঢ়। আর যদি পানির পরিমাণ বেশি থাকে অ্যাসিডের পরিমাণ কম আছে তখন সেটাকে আমরা কি বলবো? লঘু। এখন লঘু বা গাঢ়র মধ্যে পরিমাণের কম বেশি আছে, মানে আমি যদি 40% ধরেন পানি দিলাম, 60% অ্যাসিড আছে, সেটাও গাঢ় হতে পারে। আবার 20% পানি দিলাম, 80% অ্যাসিড আছে, সেটা আরও বেশি গাঢ় হবে। গাঢ়ত্বের একটা কম বেশি হতে পারে, কিন্তু আমরা আনুপাতিক হারে যদি চিন্তা করি যে অ্যাসিডের মধ্যে পানির পরিমাণ অ্যাসিডের তুলনায় বেশি সেটা লঘু অ্যাসিড, আর যার মধ্যে হচ্ছে অ্যাসিডের পরিমাণে বেশি আছে পানির পরিমাণ কম আছে সেটাকে আমরা কি বলবো? গাঢ় অ্যাসিড। তাহলে লঘু এবং গাঢ় দুটো হচ্ছে একটা অ্যাসিডের ভৌত কন্ডিশন বোঝাচ্ছি আমরা, কিন্তু শক্তিশালী আর হচ্ছে দুর্বল এটা কিন্তু আলাদা জিনিস। ঠিক আছে? তেমন এই যে 3টে অ্যাসিড লিখেছি, বলেন তো 3টে অ্যাসিড সবল না দুর্বল? সবল মানে শক্তিশালী, তাই না? আচ্ছা, এখন সবল শক্তিশালী বা হচ্ছে তীব্র এই একই শব্দ, কিন্তু যেটাই সবল সেটাই শক্তিশালী, সেটাই কি তীব্র। বোঝা গেছে? এখন অবস্থা ভেদে বিভিন্ন সময় এই শব্দগুলো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যবহৃত হয়, বাট এগুলো হচ্ছে লঘু না গাঢ় এটা কিন্তু বলতে পারবো না। হ্যাঁ, আমি যদি এখন পানির পরিমাণ বেশি দিয়ে রাখি তাহলে কি হবে? দুটোই যদি সমান হয় তাহলে কি করবেন? ফাইন। আচ্ছা, দুটোই যদি সমান হয় তাহলে আমরা গাঢ় অ্যাসিডই চিন্তা করবো এটাকে। বোঝা গেছে? পানির পরিমাণ অবশ্যই সমান নয়, বেশি হতে হবে, তবেই সেটাকে আমরা হচ্ছে লঘু অ্যাসিড চিন্তা করবো। আচ্ছা, তো আমরা এটাকে লঘু না গাঢ় এটা কিন্তু আমরা যখন তৈরি করব ব্যবহার করব তার উপর ভিত্তি করে চিন্তা করা হবে। আচ্ছা, আর এইগুলো হচ্ছে দুর্বল অ্যাসিড, বাট দুর্বল অ্যাসিড হলো লঘু না গাঢ় সেটা কিন্তু আমাদের মানে ব্যবহারের উপর ভিত্তি করে কাজ হবে। তবে দুর্বল অ্যাসিড যেগুলো সেগুলো বেশিরভাগই লঘু ফর্মেই থাকে, অসুবিধা নেই। আমরা নেক্সট আলোচনায় আগাই। তাহলে আমরা অ্যাসিড বুঝলাম, অ্যাসিডের লঘু গাঢ় বুঝছি, সবল দুর্বল বুঝে গেছি। এখন এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই 3 ধরনের হচ্ছে অক্সি অ্যাসিড আছে না, অ্যাসিড আবার গঠন মানে শ্রেণীবিন্যাস আছে, সেই শ্রেণীবিন্যাস আলোচনা করতে চাচ্ছিলাম না, তারপরে একটু বলে রাখি। যেমন অক্সি অ্যাসিড আছে আর হাইড্রা অ্যাসিড আছে। গঠনের উপর ভিত্তি করে অ্যাসিড 2 ধরনের হয়, একটা হচ্ছে হাইড্রা অ্যাসিড আর একটা হচ্ছে অক্সি অ্যাসিড। হ্যালোজেন সমৃদ্ধ যে অ্যাসিডগুলো আছে না, হ্যালোজেন সমৃদ্ধ অ্যাসিড কোনগুলা? 4টে অ্যাসিড আছে হ্যালোজেন সমৃদ্ধ, যেমনটা হচ্ছে HCl একটা, HF আগে লিখি, HBr একটা অ্যান্ড HI একটা, এই 4টা এগুলোকে বলা হাইড্রা অ্যাসিড বা হ্যালো অ্যাসিড, হ্যালোজেন সমৃদ্ধ অ্যাসিড। এগুলোর মধ্যে সবচেয়ে তীব্র অ্যাসিড হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড। অনেকেই হয়তো ভাবি না যে অ্যাসিড, আমরা জানি HCl অ্যাসিড। নো স্যার, HCl যদি অ্যাসিড হয় HBr কেন হবে না? HF, HCl, HBr, HI অর্থাৎ হাইড্রোফ্লোরিক, হাইড্রোক্লোরিক, হাইড্রোব্রোমিক অ্যান্ড হাইড্রো আয়োডিক, এই 4টাই কিন্তু স্যার অ্যাসিড। এগুলোর মধ্যে সবচেয়ে তীব্র অ্যাসিড যদি বলি কোনটা তীব্র হবে? হাইড্রোজেন আয়োডাইড বা হাইড্রো আয়োডিক অ্যাসিড তীব্র। সবই তীব্র, বাট হাইড্রোজেন আয়োডাইড হাইড্রো আয়োডিক অ্যাসিডটা তীব্র, তার কারণ আছে। আর এগুলো অ্যাসিড যদি আমি বলি, এই অ্যাসিডগুলো হচ্ছে যেমন H2SO4 সালফিউরিক অ্যাসিড, তারপর হচ্ছে HNO3 নাইট্রিক অ্যাসিড, HClO4 এর নাম কি বলেন তো? পারক্লোরিক অ্যাসিড, H3PO4 এর নাম হচ্ছে ফসফরিক অ্যাসিড। তাহলে এই যে H2SO4, HNO3,
ClO4 H3PO4 এগুলো সার অ্যাসিড, এগুলোকে বলা হয় অক্সি অ্যাসিড। অক্সিজেন সমৃদ্ধ অ্যাসিডের নাম কি বলা হয়? অক্সি অ্যাসিড। এখন এই চারটার মধ্যে তো বলেই দিলাম এটা তীব্রতা বেশি, বাট এই চারটার মধ্যে তীব্রতা কার বেশি হবে? নিঃসন্দেহে প্রশ্ন করলে সালফিউরিক অ্যাসিডটা সঠিক উত্তর দিবেন আপনারা, কিন্তু আপনাদের ধারণা ভুল। সালফিউরিক অ্যাসিডের চাইতেও পাওয়ারফুল অ্যাসিড হচ্ছে পারক্লোরিক অ্যাসিড। হ্যাঁ, সালফিউরিক অ্যাসিডকে অ্যাসিডের রাজা বলা হয়, কেন জানেন? তার তীব্রতার কারণে নয়, তার ব্যবহার বিধির ওপর। কারণ বেশিরভাগ ইন্ডাস্ট্রিতেই অ্যাসিড হিসেবে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়, এই জন্য অ্যাসিডের রাজা বলা হয় সালফিউরিক অ্যাসিডকে। বুঝতে পেরেছেন? কিন্তু এর মধ্যে তীব্র অ্যাসিড সবচেয়ে কোনটা? পারক্লোরিক অ্যাসিড। এখন প্রশ্ন হচ্ছে কেমনে বের করবো অ্যাসিডের তীব্রতাগুলো? সুন্দর একটা সিস্টেম আছে, জারণ সংখ্যা বের করতে পারি আমরা। আমি আলোচনার দিকে বাড়াতে চাচ্ছি না, তারপর একটু বলে দেই। যারা ধরতে পারেন ধরলেন, না ধরতে পারলে আপাতত টেনশন নাই, একটা সময় ধরে ধরে শেখানো হবে। কারণ আমাদের সময় যেখানে লাগবে 8, 9টা 10টা ক্লাস, সেখানে আমি 3-4 লেকচার আমাকে শেষ করতে হবে, চাইলেও বেশি তথ্য দিতে পারবো না। বাট এই যে এই ClO4 আছে পারক্লোরিক অ্যাসিড, কেন বলছি? প্রত্যেকটা মৌলে যারা জারণ সংখ্যা বের করতে পারেন, এর কেন্দ্রীয় পরমাণুকে কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যার মান যার বেশি হবে, অক্সি অ্যাসিডের তীব্রতা তার বেশি, সে তার তীব্রতা কি হবে? বেশি। অক্সি অ্যাসিডের ক্ষেত্রে কি বললাম? কেন্দ্রীয় পরমাণুর ধনাত্মক জারণ সংখ্যার মান যার বেশি, তার তীব্রতা বেশি। তো এখানে দেখা যায় পারক্লোরিক অ্যাসিডের জন্য ক্লোরিনের জারণ সংখ্যার মান হয় +7, বাকিরা আপনার করে নেবেন, যার কারণে এর তীব্রতা বাকি অ্যাসিডগুলোর তুলনায় বেশি। এখন যদি বলে প্রশ্ন, যদি সমান হয় দুটার কি হবে? টেনশন নাই, সমান হলেও যুক্তি হচ্ছে যদি দুটাই, যেমন এখানে নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে নাইট্রোজেনের জারণ সংখ্যার মান +5, ফসফরিক অ্যাসিডের জন্য ফসফরাসের জারণ সংখ্যার মান +5, দুটো তো সমান, তাহলে তীব্রতা সমান? নো, এই তীব্রতার দিক থেকে নাইট্রিক অ্যাসিডটা আগায় যাবে। কারণ যখন জারণ সংখ্যার মান সমান হবে, সেক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর আকার যার ছোট হবে, তার অ্যাসিড ধর্ম বেশি হবে। তাহলে এখানে কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেনের আকার বড় নাকি ফসফরাসের আকার বড়? ফসফরাসের কখনই বড়, আকার যার ছোট হবে তার অ্যাসিড ধর্ম বেশি বলছি। তাহলে এর আকার বড়, নাইট্রোজেন আকার ছোট। আকার ছোট হওয়ার কারণে এখানে চার্জ ঘনত্ব বেশি, বিভিন্ন কারণ আছে, সে কারণে আমি ব্যাখ্যা করছি না আপাতত। তবে নাইট্রিক অ্যাসিডের তীব্রতা বেশি হবে আকার, কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট হওয়ার কারণে। কথা কি বুঝতে পারছেন? মেসেজ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ মেসেজ, যে কোন অ্যাসিডের সাথে কোন অ্যাসিডের তীব্র বেশি হবে সেটা ব্যাখ্যা করবার জন্য অক্সিজেন সমৃদ্ধ যে অ্যাসিড, এই অ্যাসিডগুলোকে আমরা অক্সি অ্যাসিড বলবো। কি অ্যাসিড বলবো? অক্সি অ্যাসিড। এই অক্সি অ্যাসিডের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর ধনাত্মক জারণ সংখ্যার মান যার বেশি হবে, অ্যাসিড হিসেবে তার তীব্রতা কি হবে? বেশি হবে। আর যদি হচ্ছে সমান সমান হয় কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যার মান, সেক্ষেত্রে যার আকার ছোট হবে তার অ্যাসিড ধর্ম কি হবে? বেশি হবে। আর হাইড্রাসিডগুলোর মধ্যে হাইড্রোজেন আয়োডাইডের সবচেয়ে বেশি, তার চেয়ে একটু কম হাইড্রোজেন ব্রোমাইড, তার চেয়ে একটু কম HCl, তার চেয়ে কম হচ্ছে HCl। বোঝা গেছে? এই তথ্য জানলেও আমরা অ্যাসিডের তীব্রতা নিয়ে কথা বলতে পারবো। এবং স্বাভাবিকভাবে অ্যাসিডের এই তথ্যের উপরে আমরা তাহলে অ্যাসিড জানলাম, লঘু বুঝলাম, গাঢ় বুঝেছি। সমস্যা আছে? সবল বুঝেছি, দুর্বল বুঝেছি। কোনো কথা আছে এখানে? আচ্ছা, এই সবল দুর্বল আমরাকে এইভাবে বলতে পারি, মানে তীব্র মৃদু এই শব্দটা বলতে পারি, বুঝলেন না? মৃদু অ্যাসিড মানে কি? দুর্বল অ্যাসিড। তীব্র অ্যাসিড মানে কি? সবল বা শক্তিশালী অ্যাসিড, বুঝলেন? আর লঘু গাঢ় তো মাশাআল্লাহ বুঝে গেলাম। আচ্ছা, এখন আসি পরের টার্মে, যে এই যে অ্যাসিডের শ্রেণীবিন্যাসগুলো আছে, এগুলো আমরা আলোচনা করবো না আপাতত। অ্যাসিডের সংকেত এবং নামকরণ, মাশাআল্লাহ। তাহলে অ্যাসিডের সংকেত এবং নামকরণটা চাচ্ছিলাম না লেখার জন্য, এখন একটু বলে দিই ছোট্ট করে। সংকেত কেমন হবে? অ্যাসিড কেমনে চিনবো আমরা, তাই না? এই যে যৌগমূলকগুলো চিনি না আমরা, সালফেট, নাইট্রেট, ফসফেট, কার্বনেট, এগুলোর সাথে যখন হচ্ছে হাইড্রোজেন যুক্ত থাকবে তখন সেটা নিঃসন্দেহে অ্যাসিড হবে। তাহলে দেখেন আমরা কতগুলো অ্যাসিডের সংকেত নিজেরাও লিখতে পারি। যদি ফসফেট, তারপরে কি সালফেট, কার্বনেট, নাইট্রেট, ফসফেট, তারপরে হ্যালাইট, মানে ফসফাইডও যদি হয়, আমরা যদি কয়েকটা ধরনের হচ্ছে যৌগমূলক লিখি, মানে যদিও হ্যালোজেন বলি, যেন কটা লিখলেন, এই যে ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, এগুলো প্রত্যেকের সাথে হাইড্রোজেন যুক্ত হবে না? হবে তো, হলে কি হবে? অ্যাসিড হবে, সেটাও অ্যাসিড। আবার যৌগমূলকগুলো যদি বলি বেশ করা, যেমন সালফেট, এর আরেকটা ফর্মেশন আছে কি? SO3 2-, এর নাম কি? সালফাইড। আচ্ছা, তারপরে দেখেন NO3-, নাম কি? নাইট্রাইট।
নাইট্রেট, NO2 মাইনাস নাম কি নাইট্রাইট, তাই না? তারপরে দেখেন হচ্ছে CO3 2 মাইনাস নাম কি বাবা কার্বনেট। তারপরে হচ্ছে PO4 3 মাইনাস নাম কি ফসফেট। PO3 3 মাইনাস নাম কি ফসফাইড। ClO3 মাইনাস নাম কি ক্লোরেট। ClO4 মাইনাস নাম কি, আরও অনেক আছে, দরকার নেই, এর থেকে অনেকগুলো অ্যাসিড হয়ে গেছে। এই যে যৌগমূলকগুলো রয়েছে না, জাস্ট এই যৌগমূলকের সাথে যদি যৌগমূলক এবং এখানে সরলমূলক কিছু আছে, এদের সাথে যদি হাইড্রোজেন যোগ করা হয়, করে যে সংকেত খান হবে সেটাই অ্যাসিড হবে। দেখেন আমি অলরেডি কয়টা অ্যাসিড লিখে ফেলছি, 1 2 3 4 5 6 7 8 9, চাইলে আরও লিখতে পারতাম না, কারণ এরই তো আরও অনেকগুলো অপশন আছে না? এরও একটা অপশন আছে, মানে এর দেখেন ক্লোরেট, পারক্লোরেট, তারপরে ক্লোরাইড, তারপরে হচ্ছে পারক্লোরাইড, মানে হাইপোক্লোরাইড আছে না এরকম। তো এই অপশনগুলো ইউজ করতে পারবো। তো এইগুলো যৌগমূলকের সাথে যখন হাইড্রোজেন যুক্ত হবে স্যার, তখনই তার অ্যাসিডের সংকেত হয়ে যাবে। এখন দেখেন যখন এর সাথে হাইড্রোজেন যুক্ত হবে তখন কি হবে, আমি সংকেতগুলো একটু লিখে দিই। যদি এখানে যদি আসি তাহলে এর নাম কি হবে H2SO4, নাম কি ফাইন। এখন নামকরণ কি হবে তাই না বাবা, সালফিউরিক। শোনেন আমরা একটা কথা বলি, দুইটা শব্দ বললেই হবে। এর যদি কোনো যৌগমূলক হয়, এর যৌগমূলকে অ্যাসিড হবে হচ্ছে ইক অ্যাসিড। এর যৌগমূলক তাহলে কি হবে ইক অ্যাসিড। আর যদি আইড যৌগমূলক হয় কখনো আইড, তো তার নামের সাথে হবে আস অ্যাসিড। এটাও একটা নিয়ম। তাহলে এর যৌগমূলকে অ্যাসিড হবে হচ্ছে কি হবে, এর যৌগমূলকে অ্যাসিড ইক অ্যাসিড। যেমন এটা কি সালফেট না, এই সালফেট, তো নাম কি বলবেন সালফিউরিক, ফাইন। এবার দেখেন যদি আমি লিখি H2SO3, তাহলে এর নাম কি বলবেন, নাম কি বলবেন সালফিউরাস। কেন SO3-তে কি বলা হয় সালফাইড না বাবা, তাহলে সালফাইড আছে, সালফাইড থেকে আইড না, তাহলে কি হবে আস, নাম কি হবে সালফিউরাস। দেখেন এখানে NO3 আছে, অ্যাসিডের সংকেত লিখলে কি হবে HNO3 না। হাইড্রোজেন কয়টা যোগ করবেন একটা, কয়টা যোগ হবে একটা, তাহলে যেহেতু তার যোজনী চার্জ একটা আছে, এর নাম কি নাইট্রিক অ্যাসিড, ফাইন। এবার দেখেন HNO2 নাম কি বলবেন নাইট্রাস অ্যাসিড, কারণ এটা আইড যৌগমূলক না স্যার। যৌগমূলক যারা জানবেন না তারা আইটি কি আর ইটি কি আর হচ্ছে আস কি আর ই কি দরকার আছে শেখার, আপনি বেঁচে গেছেন, টেনশন নেই। যখন বেশি পড়াশোনা করবেন তখন আপনি আটকে যাবেন, পড়াশোনা করবেন না তো বেঁচে গেলেন। মানে আপনি একটাই মনকে বুঝ দিবেন আমি তো পড়িনি, পারবো কেমন, তাই নয়। একটু একটু করে পড়ে লাভ নেই, মনের মধ্যে অশান্তি হবে। হয় পড়লে ভালো করে পড়বেন, না হলে পড়ায় বাদ দিবেন। আমার প্রশ্ন ওই ধরি মাছ না ছুঁই পানি লাভ কি? আচ্ছা কি বললে, কিছু বললেন বুঝে নাই, ভালো করে তো পড়াচ্ছি, তোরা তো গল্প প্রতিনিয়ত করে যাচ্ছিস, লাভ নাই, ভালো করে পড়াচ্ছি। যৌগমূলক সবগুলো না, এখন যদি বাইকার্বনের সাথে হাইড্রোজেন যোগ করে কও যে হাইড্রোক্সিল, তো হবে না। হাইড্রোক্সিল সাথে হাইড্রোজেন যুক্ত করে পানি হবে, তাই না? আর আমি যদি বলি পানি একটা অ্যাসিড, সমস্যা আছে? অবশ্যই পানি অ্যাসিডও হয়, ক্ষারও হয়, উভধর্মী হয়, হতে পারে না। ব্রনস্টেড লাউরি বিজ্ঞানী মতবাদ ব্যক্ত করেছেন, ওটা আমরা আলোচনা করবো, অনেক গভীর আলোচনা আছে, এখন দরকার নেই। এখন দেখেন এই কার্বনের সাথে যদি হাইড্রোজেন যোগ করি কয়টা লাগবে রে বাবা, কয়টা লাগবে? দুটো না। H2CO3 নাম কি হবে কার্বনিক অ্যাসিড, নাম কি হবে কার্বনিক অ্যাসিড। আচ্ছা দেখেন এই যে ফসফেট, কয়টা হাইড্রোজেন লাগবে? 3টা। H3PO4 নাম কি বাবা ফসফরিক অ্যাসিড, নাম কি ফসফরিক অ্যাসিড। আচ্ছা H3PO3 এটার নাম হচ্ছে ফসফাইড, এটার নাম কি হবে ফসফরাস, নাম কি হবে আস উচ্চারণ হবে ফসফরাস, ফসফরিক ফসফরাস। আচ্ছা ClO3 মাইনাস ক্লোরেট না, তাহলে ক্লোরেট যখন হবে তাহলে সংকেতটা কেমন হবে HClO3, এর নাম কি অ্যাসিড হবে ক্লোরিক অ্যাসিড, কি অ্যাসিড? আচ্ছা এর নাম কি ক্লোরাইড, এর নাম পারক্লোরেট, নাম কি? তাহলে পার শব্দটা ওরকমই থাকবে, তাহলে ক্লোরেট যখন আছে এট থাকলে ইক হবে, তাহলে পার ক্লোরিক অ্যাসিড। এখন দেখেন যদি আমি ClO2 মাইনাস লিখতাম, তাহলে এই যৌগমূলকটার নাম কি আইট, নাম কি আইট, ক্লোরাইড, ক্লোরাইড না, ClO2 মাইনাস ক্লোরাইড, তাহলে সংকেত কেমন হবে HClO2,
এর নাম কি হবে? ক্লোরাস অ্যাসিড। কি অ্যাসিড? ক্লোরাস অ্যাসিড। বুঝেননি? তাহলে এর যৌগমূলক হলে আর এর যৌগমূলক কোনগুলা, এটা তো এখন শেখানোর কথা না। ঋষি পঞ্চম অধ্যায় পার হয়ে আসছে, প্রথম দিকে বেসিক ক্লাসের মধ্যে আমরা শিখাইছি, কিন্তু অনেকে শিখেছেন, অনেকে চিন্তা করছে এত শিখে লাভ কি, কদিন পর তো মরে যাবো, তাই না? আচ্ছা, অসুবিধা নাই, আপনার ধারণা ঠিক আছে, কিন্তু পড়তে হবে, যে কদিন বেঁচে থাকবেন পড়তে হবে। তো এগুলো হচ্ছে এর যৌগমূলক আর এর যৌগমূলকের কাহিনী। এরকম করে আমরা আরও লিখতে পারবো, দরকার নাই। আপাতত এইটুকু যদি বুঝে থাকি তা আমার মনে হয় সেটাও সম্ভব হবে। ভালো করবেন এর যৌগমূলক আর আয়ের যৌগমূলকের বিষয়টা। তাহলে এর যৌগমূলকের অ্যাসিড হবে কি? এর যৌগমূলকের অ্যাসিড কি হবে? এই। আর আয়ের যৌগমূলকের অ্যাসিড হবে আস। বুঝা গেছে? আর এর যৌগমূলক কোনগুলো আর আয়ের যৌগমূলক কোনগুলো একে খুঁজে বের করতে হবে। জাস্ট তার সাথে হাইড্রোজেন যুক্ত করে দিলেই এর এবং আয়ের যৌগমূলক যেগুলো রয়েছে মোটামুটি সেগুলোর সাথে হাইড্রোজেন যুক্ত করে দিলেই অ্যাসিডের সংকেত হয়ে যাবে। তো আমরা কিন্তু অ্যাসিডের সংকেতও লিখতে শিখলাম কিছুটা। এখন ধরেন হচ্ছে আমাদের যখন একাডেমিক ক্লাস আর এখনকার ক্লাসের মধ্যে, মানে আমাদের যে শিডিউল ক্লাস, সেই শিডিউল ক্লাস আর এই ক্লাসের মধ্যে পার্থক্য এটাই, এই পড়াগুলোই পড়ানো হবে। আমরা ধরেন এটার উপরে একটা ফুল ক্লাস দিলাম, দিয়ে কি করলাম, 10টা যৌগ আমি বানানো শিখালাম আর 10টা যৌগ আপনার কাছ থেকে লিখে নেওয়ার চেষ্টা করলাম, অথবা এইচডব্লিউ দিলাম। তো এই যে কাজগুলো, এটা এখন হবে না। পড়া মোটামুটি তথ্য সবই দেওয়ার চেষ্টা করা হবে। যদি না বুঝতে পারেন, রেকর্ড করা হচ্ছে, রেকর্ড অপশনটা আমরা গ্রুপে দিয়ে দিবনি, আজকে দিয়ে দিব। বাসায় বসে থেকে আপনি আবার রিভিউ দেখে নেবেন, এর চেয়ে তার সহজ উপায় কিন্তু আর নাই। তাহলে আমরা মোটামুটি অ্যাসিডের সংকেত এবং নামকরণটা ইনশাল্লাহ পারব। আচ্ছা, অ্যাসিডের তীব্রতা নির্ণয়, যেটা আমরা অলরেডি বলেছি। হাইড্রোজেন সায়ানাইড, HCN অ্যাসিডই তো অ্যাসিডই হয়। আচ্ছা, এই অ্যাসিডের তীব্রতা নির্ণয় যেটা আমরা অলরেডি বলে ফেলছি, কিন্তু অক্সি অ্যাসিডের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু ধনাত্মক জারণ সংখ্যার মান যার বেশি, অ্যাসিড হিসেবে তার তীব্রতা বেশি। আর যদি জারণ সংখ্যার মান সমান হয়, সেক্ষেত্রে তার তীব্রতা কি কম, নাকি? যার যদি সমান হয় সেক্ষেত্রে আকার যার ছোট হবে তার তীব্রতা কিন্তু কম হচ্ছে। আচ্ছা, আর হাইড্রা অ্যাসিডগুলোর মধ্যে আমরা হাইড্রোজেন আয়োডাইডের তীব্রতা সবচেয়ে কি বলছি? বেশি। আচ্ছা, এখন আসি হচ্ছে দুর্বল অ্যাসিডগুলো। দুর্বল অ্যাসিড, সবল অ্যাসিড, সেটা মোটামুটি আলোচনা করলাম বা বলেছি। এখন এরপরের টার্ম যেটা আছে, লঘু অ্যাসিডের বৈশিষ্ট্য। আচ্ছা, অ্যাসিডের বৈশিষ্ট্যগুলো লিখব। অ্যাসিডের কী কী বৈশিষ্ট্য আছে, কিন্তু গাঢ় অ্যাসিড না, কারণ কিছু কিছু বৈশিষ্ট্য আছে যে অ্যাসিডগুলো গাঢ় অবস্থায় আপনি হচ্ছে পরীক্ষা করতে পারবেন না, কষ্ট হবে। লেখেন লঘু অ্যাসিডের বৈশিষ্ট্য। আমরা কয়েকটা তথ্য লিখব। নাম্বার 1, 1 নাম্বার লেখেন হচ্ছে অ্যাসিড হচ্ছে টক স্বাদযুক্ত। কি হচ্ছে? টক স্বাদযুক্ত। গাঢ় অ্যাসিডও টক স্বাদযুক্ত, কিন্তু গাঢ় অ্যাসিড টক স্বাদ অনুভব করতে গেলে পরে বলতে পারবেন না কি এমন ছিল, বুঝলেন নাই? যে ভাই গাঢ় অ্যাসিডটা দিয়েছেন, জিভটা পুড়ে গেছে, কথা বাড়াচ্ছে না, তাই আমরা গাঢ় অ্যাসিড কেমন বুঝবেন? এই জন্য আমরা গাঢ় অ্যাসিডের ব্যাখ্যা বলছি না, লঘু অ্যাসিড বলছি। কারণ লঘু অ্যাসিড টক স্বাদযুক্ত, এক ফোঁটা যদি জিভ বাই দেন টক লাগবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যেগুলো হচ্ছে জৈব অ্যাসিড, বিভিন্ন ধরনের অ্যাসিড খেয়ে থাকি, তেঁতুলে টার্টারিক অ্যাসিড থাকে, তারপরে টমেটোতে অক্সালিক অ্যাসিড থাকে, বিভিন্ন ধরনের অ্যাসিড, লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে। এই অ্যাসিডগুলো স্বাদ আমরা নিয়েছি, অ্যাসিডটা টক স্বাদযুক্তই হয়। তাহলে 2 নম্বর হচ্ছে অ্যাসিড নীল লিটমাস পেপারকে লাল করে। নীল লিটমাসকে লাল করে, এটা জানা জিনিস। তাহলে অ্যাসিড যদি হয়ে থাকে তাহলে নীল লিটমাস পেপারকে লাল করবে। লাল লিটমাস পেপারে কোনো বর্ণ পরিবর্তন করতে পারবে না। তাহলে নীল লিটমাস পেপার কি হবে? লাল হবে। হ্যাঁ, অবশ্যই দেখাবো, টেনশন নেই। আচ্ছা, তাহলে নীল লিটমাস পেপারকে সবচেয়ে কি করছে? লাল করছে। আচ্ছা, এখন তারপরের টার্ম হচ্ছে অ্যাসিড সক্রিয় ধাতুর সাথে, সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস তৈরি করে। এই যারা গল্প করছেন অসুবিধা নাই, আপনারা একটু কাজ করেন, পাশের রুমে জানা, হ্যাঁ, ওখানেও ব্যবস্থা আছে, কথা বলবেন না, ওখানে গল্প করেন, অসুবিধা নেই। অ্যাসিড সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস তৈরি করে। আমরা একটা বিক্রিয়া লিখছি সক্রিয় ধাতু। সক্রিয় ধাতু মানে কি? যে অ্যাসিডের যে হাইড্রোজেন আছে না, তার চেয়ে যে ধাতুটাকে নিব তার সক্রিয়তা কি হওয়া লাগবে? বেশি হতো, তবে একটা প্রতিস্থাপন বিক্রিয়া হবে। আমরা অলরেডি প্রতিস্থাপন বিক্রিয়া শিখে আসছি না?
আচ্ছা, প্রতিস্থাপন বিক্রিয়ার সপ্তম অধ্যায় শিখেছেন। যেমন ধরুন হচ্ছে সোডিয়াম, এই সোডিয়ামকে যদি আমি হচ্ছে একটা অ্যাসিডের মধ্যে দিই H2SO4 সালফিউরিক অ্যাসিড, তাহলে সোডিয়ামের সক্রিয়তা নিঃসন্দেহে হাইড্রোজেনের সাথে কি বেশি। সক্রিয়তা ক্রম পড়াইছিলাম, মনে পড়ে না? সন্দেহ সন্দেহ পড়ে আসছে। তো এবার কি হবে, এই সোডিয়ামটা অ্যাসিডের এখান থেকে হাইড্রোজেনকে সরাই দিবে, সরাই দিয়ে উৎপন্ন করবে হচ্ছে সোডিয়াম সালফেট। সোডিয়াম সালফেট লবণ তৈরি করছে, হাইড্রোজেন গ্যাস তৈরি করছে। আমাদের সমতা করতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নাই এখানে। হাইড্রোজেন গ্যাসটা উড়ে যাবে, তাই না? তাহলে বুদবুদ করে যখন হাইড্রোজেন গ্যাস তৈরি হবে তখন বুঝে নিব আমরা এর মধ্যে কী ছিল, মানে অ্যাসিড আছে। এবার যদি তুমি ম্যাগনেসিয়াম নাও, সাথে HCl যুক্ত করো, তাও কিন্তু ম্যাগনেসিয়ামের সক্রিয়তা HCl এর সাথে বেশি। তাই ম্যাগনেসিয়াম কি করবে, HCl থেকে হাইড্রোজেনকে সরাই দিয়ে এখানে তৈরি করবে হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড যোগ হাইড্রোজেন গ্যাস। তুমি চাইলে এটাকে ব্যালেন্স করতে পারো সমস্যা নেই। আর গ্যাস হলে আমরা অ্যারোসেনোটাসের ওপর দিকে দিই। হ্যাঁ, ম্যাগনেসিয়াম HCl এর সাথে বিক্রিয়া করে তৈরি করছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, যোগ হচ্ছে কি তৈরি করছে, হাইড্রোজেন গ্যাস। গ্যাসটা বুদবুদ করে উপর দিকে চলে যাবে। এইটা হচ্ছে একটা বৈশিষ্ট্য, অ্যাসিড সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন তৈরি করছে, হাইড্রোজেন গ্যাস তৈরি করছে। আচ্ছা, নেক্সট বৈশিষ্ট্য আসেন 4 নম্বর হচ্ছে এই লঘু অ্যাসিডের বৈশিষ্ট্য পড়ছে, কিন্তু ক্ষারের সাথে বিক্রিয়া করে, ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে, লবণ ও পানি তৈরি করে। এগুলো যে বৈশিষ্ট্য আপনাদের সবারই জানা, তারপরে মনে করতে হবে, কারণ এগুলোই পরীক্ষায় আসে। এই অধ্যায়ের ক্ষেত্রে কী হবে জানো, একটা অ্যাসিড দিয়ে বলবে এটা একটা অ্যাসিড, তুমি ব্যাখ্যা করো। কীভাবে ব্যাখ্যা করবা, যে সংকেতটা অ্যাসিডের মতো দেখতে দেখতে মনে হচ্ছে আর অ্যাসিড গন্ধ করছে নাকি। তাহলে এখন অ্যাসিডের একটা অ্যাসিডের বৈশিষ্ট্য দিয়ে ব্যাখ্যা করতে হবে, অ্যাসিডের ধর্মগুলো দিয়ে ব্যাখ্যা করতে হবে, কী কাজ করছে। তাহলে এখন ক্ষারের সাথে বিক্রিয়া করছে, ক্ষারটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, যেমন একটা ক্ষার নিতে পারি, সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ হচ্ছে HCl দিলেন, সবচেয়ে সহজ বিক্রিয়া। সোডিয়ামকে ক্লোরিনকে ধরবে, প্রতিস্থাপন মানে প্রশমন বিক্রিয়া, মনে আছে না? এটা প্রশমন বিক্রিয়া। অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়াকে আমরা কি বলি, প্রশমন বিক্রিয়া। তাহলে লবণ আর পানি হচ্ছে, লবণ পানি তৈরি হওয়ার বিক্রিয়ার নাম হচ্ছে কি বলবো, প্রশমন বিক্রিয়া। তাহলে ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ আর পানি তৈরি করছে। তাহলে এর একটা বৈশিষ্ট্য হলো 4 নম্বর বৈশিষ্ট্য শেষ। আমরা আসি পরের বৈশিষ্ট্যগুলোতে। অ্যাসিডে আরও তথ্য দেওয়া যেতে পারে। আচ্ছা, আপনি এদিকে সরে আসেন, তাহলে তো হয়, তাহলে আমাকে শর্ত বলেন কেন। আচ্ছা, এখন এই পাশে দেখেন, এখানে 4 নাম্বারের কথা বলছি, এখন হচ্ছে 5 নাম্বার হচ্ছে কি, লঘু অ্যাসিড বিদ্যুৎ পরিবহন করে। লঘু অ্যাসিড বিদ্যুৎ পরিবাহী, তাহলে বিদ্যুৎ পরিবাহী হবে। তারপর হচ্ছে ধাতুর অক্সাইডের সাথে বিক্রিয়া করে, ধাতুর অক্সাইড, ধাতুর অক্সাইডের সাথে বিক্রিয়া করে, ধাতুর অক্সাইডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, ওই একই রকম লবণ ও পানি। ধাতুর অক্সাইডের সাথে বিক্রিয়া করে লবণ আর পানি তৈরি করে। ধাতুর অক্সাইড তো মাশাআল্লাহ বুঝি আমরা। তাহলে ধাতুর অক্সাইড হচ্ছে ক্ষারধর্মী কিন্তু হয়, বুঝছেন? আমি যদি ক্ষারক লিখি সেটা আলাদা বিষয়, ক্ষারের সাথে বিক্রিয়া করছে, ক্ষার অথবা ক্ষারক। ধাতুর অক্সাইড হচ্ছে বেশিরভাগই হচ্ছে ক্ষারকধর্মী হয়ে থাকে। আচ্ছা, এখন তাহলে বিক্রিয়াটা কী হবে, ধাতুর অক্সাইড, যে কোনো ধাতুর অক্সাইড নেবে, কোন ধাতু নেবেন, ধরেন সোডিয়াম অক্সাইড নিলাম, যোগ হচ্ছে অ্যাসিড হিসেবে আমরা HCl বা সালফিউরিক অ্যাসিড যেমন একটা নেন। সোডিয়ামকে ক্লোরিনকে ধরে উৎপন্ন করবে সোডিয়াম ক্লোরাইড, যোগ করবে হচ্ছে H2 পানি। তাহলে দেখেন এখানে সমতা করলে আলাদা হবে। এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড যে বিক্রিয়াটা করেছে, সোডিয়াম অক্সাইড কিন্তু সেম বিক্রিয়াটা দিয়েছে। তাহলে ধাতুর অক্সাইডের সাথে বিক্রিয়া করলেও লবণ আর কি তৈরি করে, পানি। কারণ কি, কারণ হচ্ছে ধাতুর অক্সাইড ক্ষারধর্মী। কি ধর্মী, ধাতুর অক্সাইড ক্ষারধর্মী, আর অধাতুর অক্সাইড অম্লধর্মী। বলছিলাম না এটাকে, কোনো না কোনো অধ্যায়ে বলা হয়েছে ধাতুর অক্সাইড ক্ষারধর্মী আর অধাতুর অক্সাইডটা কি হবে, অম্লধর্মী। তাহলে এই যে ধাতুর অক্সাইডের সাথে বিক্রিয়া করো লবণ পানি তৈরি করছে। অ্যাসিডের আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে, আমরা আরেকটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য কথা বলবো, যেমনটা হচ্ছে এখানে কার্বনযুক্ত লবণের সাথে, কার্বনেট
যুক্ত লবণের সাথে বিক্রিয়া করে, কার্বনের যুক্ত লবণের সাথে বিক্রিয়া করে লবণ, কার্বন ডাই অক্সাইড, পানি তৈরি করে। লবণ কার্বন ডাই অক্সাইড কি তৈরি করছে? পানি তৈরি করে। তাহলে কার্বনের যুক্ত যে কোনো লবণ হতে পারে, সেটা যে কোনো ক্যালসিয়াম কার্বনেট বলেন আর সোডিয়াম কার্বনেট বলে, কোনো বিষয় না। তাহলে কার্বনের যুক্ত লবণ যদি হয়ে থাকে তার সাথে বিক্রিয়া করবেন, যেমন ধরেন হচ্ছে আমার সোডিয়াম কার্বনেট, এই সোডিয়াম কার্বনেটের সাথে আমি ধরেন HCl যুক্ত করেছি, তাহলে HCl কি একটা অ্যাসিড না? তাহলে সোডিয়াম কার্বনেটের সাথে আমি HCl যোগ করছি, তাহলে এই সোডিয়াম যে এখানকার কাকে ধরবে? এই বিক্রিয়াগুলো মনে আছে তো? সোডিয়াম যে কাকে ধরবে? ক্লোরিনকে। উৎপন্ন করবে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে কার্বন ডাই অক্সাইড যোগ হচ্ছে H2O পানি। এবং এই বৈশিষ্ট্যটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক সময় অনেক জায়গায় কাজে লাগে। কার্বনের যুক্ত লবণের সাথে বিক্রিয়া করে লবণ কার্বন ডাই অক্সাইডের কী তৈরি করবে? পানি। কার্বনের যুক্ত লবণের সাথে বিক্রিয়া করে লবণ কার্বন ডাই অক্সাইডের কী তৈরি করবে? পানি তৈরি করবে। তাহলে যে কোনো অ্যাসিড কার্বনের যুক্ত লবণের সাথে বিক্রিয়া করে লবণ কার্বন ডাই অক্সাইড কী করবে? পানি তৈরি করবে। তাহলে আমরা সোডিয়াম কার্বনেট না নিয়ে যদি ক্যালসিয়াম কার্বনেট নিতাম, HCl না নিয়ে যদি সালফিউরিক অ্যাসিড নিতাম, তাহলে কিন্তু সেম বিক্রিয়াটাই সংঘটিত হতো। তাহলে আমরা বিক্রিয়া করে লবণ কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে কী করতে হবে? পানি তৈরি করতে। ঠিক একইভাবে বাইকার্বনের যুক্ত লবণের সাথে বিক্রিয়া করেও তাহলে অ্যাসিড কী করছে? বাইকার্বনের যুক্ত লবণের সাথে বিক্রিয়া করে লবণ কার্বন ডাই অক্সাইড পানি তৈরি করে। আমরা কার্বনেট হোক অথবা বাইকার্বনেট হোক, আরেকটা বিক্রিয়া লিখি, তাহলে বাইকার্বনেট যুক্ত লবণ, তাহলে বাইকার্বনেট, বাইকার্বনেট যুক্ত, বাইকার্বনেট যুক্ত লবণের সাথে বিক্রিয়া করে একই রকম হচ্ছে লবণ কার্বন ডাই অক্সাইড ও হচ্ছে H2O পানি তৈরি করে। তাহলে দেখেন এখানে দুটো বিক্রিয়া কিন্তু কমন, একটা কার্বনের যুক্ত লবণের সাথে বিক্রিয়া করে যা করে, বাইকার্বনেট যুক্ত লবণের সাথে বিক্রিয়া করে তাই করে। বাইকার্বনেট বোঝেন তো? হাইড্রোজেন কার্বনেট। হ্যাঁ, আবার হচ্ছে ওই ক্ষারের সাথে বিক্রিয়া করে যা করবে, ধাতুর অক্সাইডের সাথে বিক্রিয়া করে কিন্তু সেম উৎপাদিত তৈরি করে, ঠিক আছে না? আচ্ছা, ক্ষারের সাথে বিক্রিয়া করে কিন্তু সেম উৎপাদিত তৈরি করে। আচ্ছা, এখন দেখেন আচ্ছা বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট বিক্রিয়া লেখেন, সোডিয়াম বাইকার্বনেট বিক্রিয়া লেখেন NaHCO3। সোডিয়াম বাইকার্বনেটের সাথে যদি অ্যাসিড দেন HCl দিতে পারে, আবার সালফিউরিক অ্যাসিড দিলেও সমস্যা নাই। শুধু এখানে সোডিয়াম যে ক্লোরিনকে ধরে উৎপন্ন করবে কি? সোডিয়াম ক্লোরাইড। উৎপন্ন করবে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড যোগ হচ্ছে কার্বন ডাই অক্সাইড, যোগ তৈরি করবে হচ্ছে পানি। তাহলে এই যে অ্যাসিডের বৈশিষ্ট্যগুলো দেখলেন, কার্বনের যুক্ত লবণ হোক অথবা বাইকার্বনের যুক্ত লবণ হোক, সবসময়ের জন্য বিক্রিয়া করে লবণ কার্বন ডাই অক্সাইড কি তৈরি করবে? পানি তৈরি করবে। এই অ্যাসিডের বৈশিষ্ট্যগুলো লাভ কথা জানেন? পরীক্ষায় প্রশ্ন আছে সালফিউরিক অ্যাসিড একটা অ্যাসিড ব্যাখ্যা করো, আসে উদ্দীপকের 2-3টা যৌগ দেওয়া আছে, উদ্দীপকের 3টা যৌগের মধ্যে কোনটা অ্যাসিড, যুক্তি সব বিশ্লেষণ করো। এই ধরনের কোশ্চেন কিন্তু উদ্দীপকে দেওয়া হয়। তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে কি, ওইটা যে অ্যাসিড সেটা ব্যাখ্যা করবার জন্য এই তথ্যগুলো দিয়ে বিক্রিয়া দিয়ে সুন্দর করে বিষয়টাকে উপস্থাপন করতে হবে। অ্যাসিডের সপক্ষে যে কটা যুক্তি দেওয়া উচিত, 7-8টা যা বিক্রিয়া পারবেন সুন্দর করে বিক্রিয়াগুলো দিবেন। বোঝা গেছে বিষয়টা? পারবো ইনশাল্লাহ? ওকে। আচ্ছা, এবার অ্যাসিডের বৈশিষ্ট্যগুলো, মোটামুটি লৌহ অ্যাসিডের বৈশিষ্ট্যগুলো দেখলাম। আচ্ছা, ক্ষারক কাকে বলে সেটা আগে একটা কাজ করি। লেখেন হচ্ছে অ্যাসিডের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা। দেখেন অ্যাসিডের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা, অ্যাসিডের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা। অ্যাসিডের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা কি আছে? আচ্ছা, অ্যাসিডের রাসায়নিক ধর্মে পানির হচ্ছে ভূমিকা। আচ্ছা, এই তথ্যটা জাস্ট অনেক সময় 2 মার্কসে দিতে পারে অথবা নাও পারে, 2 মার্কসে বেশি আসবে না। অ্যাসিড একটা উপাদান, সেটা বুঝে গেছি এতক্ষণে। কিন্তু পানি কি আছে? যেমন ধরেন হচ্ছে শুষ্ক অক্সালিক অ্যাসিড নেওয়া আছে। অক্সালিক অ্যাসিড কিন্তু লিকুইড ফর্মেও পাওয়া যাবে, আবার শুষ্ক অবস্থাও পাওয়া যাবে, পাউডার ফর্মে। তো শুষ্ক অক্সালিক অ্যাসিড আছে। তাহলে শুষ্ক যখন অক্সালিক অ্যাসিড থাকবে তখন তার অ্যাসিড ধর্ম নাই, কারণ সে আয়নিত অবস্থায় নাই, সে আছে হচ্ছে একটা সলিড অবস্থায়। এখন যদি আমি ওটাকে
পানি মিশ্রণ না করি তাহলে তার অ্যাসিড ধর্ম প্রকাশ পাবে না। তাহলে সাইট্রিক অ্যাসিড হোক আর অন্য কোনো অ্যাসিড হোক বা অক্সালিক হোক, যে অ্যাসিডটাই হোক না কেন, যদি পানি মিশ্রণ না থাকে 100% বিশুদ্ধ অ্যাসিড থাকে, তাহলে সে তার অ্যাসিড ধর্ম প্রকাশ করতে পারবে না। তবে যদি পানি থাকে, পানিতে ওই যৌগটা ভেঙে গিয়ে হাইড্রোজেন আয়ন তৈরি করবে। যখন হাইড্রোজেন আয়ন তৈরি করবে তখন তার অ্যাসিড ধর্মটা কী হবে? প্রকাশ পাবে। কথা কি বুঝতে পারছেন? অ্যাসিডের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা আছে না নাই? যদি কোনো ধরনের বিশুদ্ধ 100% বিশুদ্ধ অ্যাসিড হয়, কোনো ধরনের পানি নাই, তো সেটা আসলে অ্যাসিড ধর্ম প্রকাশ করতে পারবে না। ঠিক যদি শুষ্ক অবস্থা থাকে তাহলে তো অবশ্যই আরও পানি নাই, লিকুইড ফর্মে আছে কিন্তু পানি নাই, শুধু অ্যাসিড, তাও অ্যাসিড ধর্ম প্রকাশ করবে না। আর যদি শুষ্ক অবস্থায় কোনো অ্যাসিডকে পাওয়া যায়, ক্ষারও আছে এরকম, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইডকে শুষ্ক অবস্থায় পাওয়া যায়, সেই সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে পানি যোগ করে লিকুইড করা হয়ে থাকে, বুঝলেন না? তাহলে এখন এই যে অ্যাসিড বা ক্ষার যেটাই হোক, ক্ষারের ক্ষেত্রে একই প্রশ্ন প্রযোজ্য হবে যে ক্ষারের রাসায়নিক ধর্মের পানির ভূমিকা কথায়। এখন পানি যদি না থাকে তাহলে অ্যাসিড বা ক্ষারক কেউই তাদের ধর্ম প্রকাশ করতে পারবে না, কারণ অ্যাসিড হাইড্রোজেন আয়ন ত্যাগ করবে, ক্ষারক হাইড্রোক্সিল আয়ন ত্যাগ করবে। যতক্ষণ পর্যন্ত যৌগের মধ্যে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন তৈরি না হবে, এতক্ষণ পর্যন্ত তারা তাদের ভূমিকা পালন করতে পারবে না অ্যাসিড বা ক্ষারক হিসেবে। বোঝা গেছে? তাই অবশ্যই অ্যাসিড এবং ক্ষারের রাসায়নিক ধর্মের যথেষ্ট ভূমিকা রয়েছে পানির। এই জিনিসটা মাথায় রাখবেন। আমরা বিক্রিয়া না দেখলেও হবে, অন্য শুধু কথাগুলো যদি লেখেন তা হবে, অথবা কোনো একটা অ্যাসিড লিখলেন যে শুষ্ক অবস্থায় আছে, অথবা 100% বিশুদ্ধ অবস্থায় আছে, তাই এটা বিয়োজিত হয় নাই। জয়ী পানিতে দিবেন তখনই বিয়োজন হবে, হাইড্রোজেন আয়ন তৈরি হবে, আর হাইড্রোজেন আয়ন তৈরি হলেই তবেই কি তার অ্যাসিড ধর্ম প্রকাশ পাবে। ঠিক একইভাবে ক্ষারকের ক্ষেত্রেও একই রকমের হবে, হাইড্রোক্সিল আয়ন প্রকাশ পাবে। কথাকে বোঝা গেছে? আচ্ছা, এখন ক্ষারকের সংজ্ঞাগুলো লিখি। লেখেন ক্ষারক। ক্ষারক কাকে বলে বা ক্ষারক কি জিনিস? আচ্ছা লেখেন যে সকল যে সকল ধাতু অক্সাইড বা হাইড্রোক্সাইড ধাতু বা ধাতুর হাইড্রোক্সাইড, ধাতুর অক্সাইড বা কি বলছি হাইড্রোক্সাইড অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। লবণ ও পানি উৎপন্ন করে তাদেরকে ক্ষারক বলে। যে সকল ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড, ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল মূলকও বলতে পারি। হ্যাঁ, ধাতুর অক্সাইড বা ধাতুর ক্রিয়াশীল মূলকের কোনো অক্সাইড পানির সাথে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ আর পানি তৈরি করে, তাদেরকে আমরা কি বলছি? ক্ষারক। এখন প্রশ্ন এই আরএনএস এর মতবাদ অনুসারে ক্ষারকের সংখ্যা কিন্তু এরকম নয়। আমার একটা সংখ্যা পরে লিখে দেবো, এটাকে দেখেন। প্রথমত ক্ষারকটা কি জিনিস? যেমন ক্যালসিয়াম অক্সাইড ধাতুর অক্সাইড না? আচ্ছা, এবার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা ধাতু নয় কিন্তু তারপরেও ক্ষারক। কারণ কি বলেন তো? ধাতুর মতো ক্রিয়াশীল মূলক আছে। ধাতুর মতো ক্রিয়াশীল মূলক দুটাই, একটা অ্যামোনিয়াম, একটা ফসফোনিয়াম। বুঝছেন? তাই সংজ্ঞায় আমরা চাইলে ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল কোনো মূলকের অক্সাইড বা হাইড্রোক্সাইড যারা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ আর কি করবে? পানি তৈরি করবে, তাদেরকে আমরা বলবো ক্ষারক। এখন তারপরে দেখেন, যদি আমি বলি সোডিয়াম অক্সাইড, কি ক্ষারক বলবেন না? সোডিয়াম হাইড্রোক্সাইড, এটাও কি ক্ষারক? ক্ষার বলি না কিন্তু, শব্দটা কি? ক্ষারক। ঠিক আছে? ধাতু হবে অথবা ধাতুর ন্যায় ক্রিয়াশীল কোনো মূলকের অক্সাইড বা হাইড্রোক্সাইড যারা নাকি পানির সাথে বিক্রিয়া করে লবণ আর কি করে? অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ আর কি করে? পানি তৈরি করে। আমরা কিন্তু ধাতুর অক্সাইডের সাথেও বিক্রিয়া দেখে আসছি অ্যাসিডের বৈশিষ্ট্যের মধ্যে, আবার ধাতুর হাইড্রোক্সাইডের সাথেও বিক্রিয়া দেখে আসছি না? তার মানে এরা সব প্রত্যেকের অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ আর কি করবে? পানি তৈরি করবে, তখন তাদেরকে আমরা কি বলছি? ক্ষারক বলছি। কথা বোঝা গেছে বিষয়টা? এখন অথবা দিয়ে আরেকটা সংজ্ঞা লেখেন, সেটা আরহেনিয়াস, বিজ্ঞানী আরহেনিয়াস বলেছে। যেহেতু আপনাদের সিলেবাসে আরহেনিয়াস, ব্রনস্টেড, লাউরি, লুইস এই শব্দগুলো উচ্চারণ নাই, কিন্তু আরেকটা সংজ্ঞা আমরা লিখতে পারি, সেটাও লেখলে সেটাও ক্ষারক হিসেবে চিন্তা করা যাবে। এখন যে সকল যৌগ জলীয় দ্রবণে OH মাইনাস আয়ন ত্যাগ করে, আপনাদের যেটা আগে সংজ্ঞা লিখলাম এটা আপনার বইয়ের সংজ্ঞা, বইয়ে লেখা আছে এভাবে, যে সকল যৌগ জলীয় দ্রবণে OH মাইনাস আয়ন ত্যাগ করে।
তো যে সকল যৌগ জলীয় দ্রবণে OH মাইনাস আয়ন ত্যাগ করে তাদেরকে হচ্ছে কি বলা হবে? OH মাইনাস আয়ন ত্যাগ করে তাদেরকে ক্ষারক বলে। যে সকল যৌগ জলীয় দ্রবণে OH মাইনাস আয়ন ত্যাগ করে তাদেরকে কি বলা হচ্ছে? ক্ষারক। আচ্ছা, আমরা কয়েকটা উদাহরণ লিখে রাখি। যেমন হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড। তাহলে এখানে পানি যোগ করে লেখেন অথবা এরোর উপর লেখেন, কোনো সমস্যা নেই। এই যৌগটা ভেঙে যাচ্ছে, সোডিয়াম প্লাস হবে। আমরা ওই পূর্বের ন্যায় অ্যাসিডের মধ্যে AQ বলবো, আবার OH মাইনাস বলবো, এটাও AQ বলবো। তো জলীয় দ্রবণে OH ত্যাগ করছে। পটাশিয়াম হাইড্রক্সাইড, এটা যখন পানিতে দিব, পানির মধ্যে হচ্ছে K প্লাস হবে, AQ প্লাস হচ্ছে OH মাইনাস, এটাও ক্ষারক হবে। আবার অ্যামোনিয়াম হাইড্রক্সাইড আছে, অ্যামোনিয়াম হাইড্রক্সাইডটাও পানিতে যখন দেওয়া হবে, এখানে হচ্ছে অ্যামোনিয়াম প্লাস হবে, AQ অ্যাকোয়াস সলিউশন, আর হচ্ছে OH মাইনাস হবে। ঠিক আছে? যারা হচ্ছে জলীয় মাধ্যমে এরকম করে হাইড্রক্সিল আয়ন ত্যাগ করছে তাদেরকে আমরা কি বলছি? ক্ষারক। এটা বিজ্ঞানী আরহিনিয়াসের মতবাদ, আমার কথা নয়, বিজ্ঞানী আরহিনিয়াস বলেছে। এখন প্রশ্ন হতে পারে, সব যৌগ কি পানিতে দ্রবণীয় হবে? নো, অনেক যৌগ আছে পানিতে দ্রবীভূত হয় না। তো তাদেরকে আরহিনিয়াসের মতবাদ অনুসারে ব্যাখ্যা করা যাবে না, তখন অন্য বিজ্ঞানী অন্যভাবে সেটাকে ব্যাখ্যা করার চিন্তা করেছে, তাই আরেকটা বিজ্ঞানীর নাম চলে আসছে। মানে কিছু জায়গায় সীমাবদ্ধতা ছিল, সেই সীমাবদ্ধতায় অন্য বিজ্ঞানী দূর করে নতুন করে তথ্য দিয়েছে। বুঝতে পারছেন? এই যে বিষয়টা বুঝলাম। এখন এখানেও ওই পূর্বের ন্যায় যদি কথা বলি, যে এই ক্ষারকের মধ্যেও দুটা একই হিসাব আছে, একটা দুর্বল, একটা কি সবল। বুঝলেন নাই? যারা সম্পূর্ণভাবে বিবেচিত হয় তারা সবল, যারা আংশিকভাবে বিবেচিত হয় তারা কি? দুর্বল। বুঝছেন? এখন দুর্বল আর সবল কোন গ্রুপের হবে, কোন গ্রুপ যৌগগুলো হবে, সেটা আমাদেরকে জানতে হবে। অ্যাসিড যেমন মোটামুটি ধারণা পেলাম, ক্ষারের একটা ধারণা নিতে হবে। ঠিক এরও কিন্তু লঘু এবং কি আছে? গাঢ় আছে। ঠিক একই রকম পানির পরিমাণ যদি বেশি থাকে তাহলে সেটাকে লঘু বলবো, লঘু ক্ষার। আর পানির পরিমাণ যদি কম থাকে তাহলে হচ্ছে কি হবে? গাঢ়। তাই না? এখন ক্ষার এবং ক্ষারকের মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। আমরা ক্ষার বলছি, দেখবেন ক্ষার একটা ক্ষার বলছি, একটা ক্ষারক বলছি। এই ক্ষার এবং ক্ষারকের মধ্যে বেসিক পার্থক্যটা শিখে যাবেন। ক্ষার বলতে কি বোঝায়? যেটা ক্ষার সেটাকে ক্ষারক বলা যাবে, কিন্তু যেটা ক্ষারক সেটা ক্ষার হতেও পারে না পারে। কারণ কি? ক্ষার হতে গেলে দুটা বৈশিষ্ট্য লাগবে। প্রথমত হচ্ছে OH মাইনাস যুক্ত যৌগ হতে হবে, যৌগ হতে হবে। তাহলে মানে কি? ধাতুর সঙ্গে বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল কোনো মূলকের সাথে OH থাকা লাগবে, শুধু অক্সিজেন থাকলে হবে না। আমরা কিন্তু এখানে সংজ্ঞা বলছি ধাতুর অক্সাইড। দেখেন, ধাতুর অক্সাইড অথবা হচ্ছে হাইড্রোক্সাইড যুক্ত যৌগ হলেই ক্ষারক হবে, যারা নাকি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে। এখন ক্ষার যদি হয় তো OH মাইনাস যুক্ত যৌগ কি হবে? OH মাইনাস যুক্ত যৌগ হতে হবে প্রথমত। 2 নম্বর হচ্ছে পানিতে দ্রবীভূত হতে হবে, পানিতে দ্রবণীয় হবে, দ্রবণীয় হতে হবে। সকল যৌগ তো পানিতে দ্রবণীয় হয় না। এই দুটা শর্ত ক্ষারকের মধ্যে যারা এই দুটো শর্ত মানতে পারবে শুধু তাদেরকে আমরা হচ্ছে ক্ষার বলবো, অন্যথায় ক্ষার বলা যাবে না। এখন বলেন তো, সোডিয়াম ক্যালসিয়াম অক্সাইড, এটা কি ক্ষার বলবেন? ক্ষার বলবেন না। কেন নয়? কারণ এর মধ্যে অক্সাইড আছে, হাইড্রোক্সাইড নাই। আচ্ছা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্রথম শর্ত মানছে, পরের শর্ত মানে কি মানে না এটা তো দেখে বুঝতে পারবো না, এটা প্র্যাকটিক্যালি দেখা লাগবে। তো সায়েন্টিস্টরা প্র্যাকটিক্যাল করেছে, তার আলোকে আমরা বলছি এখানে OH আছে। কি আছে বাবা? OH আছে। OH আসার জন্য এদেরকে আমরা কি বলছি? OH আসার জন্য কি বলছি? ক্ষার বলছি। বোঝা গেছে এটা? এবং এই যৌগটা পানিতে সত্যি সত্যি দ্রবণীয়। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, আপনার পানিতে দ্রবণীয় অনেক যৌগ আছে, আপনার সচরাচর আপাতত 3টে যৌগ মনে রাখবেন। একটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, একটা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, একটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এই 3টা যৌগ হচ্ছে ক্ষার। বাট 3টার মধ্যে দুটো, প্রথম দুটো হচ্ছে তীব্র ক্ষার, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দুর্বল ক্ষার। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দুর্বল, অল্প পরিমাণ বিয়োজিত হয় কিন্তু পানিতে দ্রবণীয়। বোঝা গেছে? এই 3টে জানলে আপাতত চলবে। বাট এর বাইরে আরও আছে, বাট সেগুলো আপাতত আপনাদের দরকার নেই। সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এই 3টাকে আমরা কি বলছি? ক্ষারও বলবো, ক্ষারকও বলবো। যে এই 3টার বাইরে আপাতত আমরা শুধু বাকিগুলো কি ক্ষারক বলবো, কিন্তু ক্ষার বলতে পারবো না। বুঝতে পারছেন? ক্ষার হওয়ার শর্ত কোনটা? দুইটা, একটা OH আয়ন থাকা লাগবে,
একটা পানিতে কি হওয়া লাগবে, দ্রবণীয় হতে হবে। যদি এই দুটো শর্ত মানে তাহলে সেটাকে আমরা ক্ষার বলবো, অন্যথায় ক্ষার বলা যাবে না। একটা যৌগের মধ্যে ধরুন ওএস নাই, নিঃসন্দেহে সেটা ক্ষারক, কিন্তু ক্ষার হতে পারবে না। বোঝা গেছে? ওএস আছে কিন্তু পানিতে দ্রবণীয় নয়, তাও সেটাকে আমরা ক্ষার বলতে পারি না। সেটা কি বলবো? তাহলে আমরা এখান থেকে যদি একটা উপসংহার টানি, সেটা হচ্ছে কি, সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয় কেন? যদি 2 মার্কসের পরীক্ষা আসে, পারবো নাকি? পারা যাবে তো? প্রশ্ন যদি হয় সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয় কেন, ব্যাখ্যা করো। তাহলে আমরা এই বিষয়টা ব্যাখ্যা করবো যে ক্ষার হতে গেলে এই ক্রাইটেরিয়া থাকা লাগবে, আর ক্ষারক হতে গেলে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। কোথায় কোথায় ধাতুর বা ধাতুর নেই ক্রিয়াশীল কোনো মূলকের অক্সাইড বা হাইড্রোক্সাইড, যারা নাকি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ আর পানি তৈরি করবে, তাদেরকে আমরা ক্ষারক বলতে পারি। কথা কি বলছি আমরা? এখন আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে, হেডিংটা লিখে রাখেন, লঘু ক্ষারের বৈশিষ্ট্য। অ্যাসিডের বৈশিষ্ট্য বললি না, এবার বলবো লঘু ক্ষারের বৈশিষ্ট্য। লেখেন লঘু ক্ষারের বৈশিষ্ট্য।